আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করেন। এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করেন। একটু কমেন্ট করে জানান আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করে জানান। স্টপ হয়ে নাই। আচ্ছা, এটা আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, স্টপ হয়ে নাই, এখানে আমি আছি। আচ্ছা, শোনা যায়। আচ্ছা আচ্ছা, আসেন আমরা দ্রুত আমাদের লেকচারে চলে যাই। আচ্ছা, আমাদের আজকের যে কন্টেন্টটা সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু সংশোধন হবে। আজকে আমাদের লেকচার হচ্ছে 6, ঠিক আছে? আজকে আমাদের লেকচার 6। আচ্ছা, আমরা আজকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একেবারেই বেসিক কিছু আলোচনা করব, যেগুলো আসলে যারা নন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য, প্লাস যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখানে দেখি আমাদের আজকের প্রথম যে কন্টেন্টটা সেটা হচ্ছে আমরা মিশ্র অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। মিশ্র অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এখন মিশ্র অর্থ ব্যবস্থাটা বাংলাদেশের প্রসঙ্গে কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে একটু দেখেন। এখন যদি বলা হয় বাংলাদেশের অর্থ ব্যবস্থা কেমন, বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এটা কোন অর্থে মিশ্র অর্থ ব্যবস্থা? আমরা জানি অর্থ ব্যবস্থাকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করতে পারি: ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থা। তো মিশ্র অর্থ ব্যবস্থা বলতে আমরা বুঝি এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থারও কিছু বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? এটা আসলে অত ডিটেলস বলার সুযোগ নেই। এমন অর্থ ব্যবস্থাকে আমরা বলি মিশ্র অর্থ ব্যবস্থা। আরেকভাবে বলতে পারি যে অর্থ ব্যবস্থায় সরকারের পাশাপাশি বা সরকারি উদ্যোগের পাশাপাশি কিছু বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগ থাকে, সেটাকে আমরা বলি মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা কেমন অর্থ ব্যবস্থা? বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র মিশ্র
বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা, তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা চিনব কিভাবে? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন এক অর্থ ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত মালিকানা থাকে, অর্থাৎ রাষ্ট্রের উদ্যোগের পাশাপাশি আচ্ছা আচ্ছা জয়শ্রী, আপনি কি এখনো শুনতে পাচ্ছেন না? একটু কনফার্ম করেন। জয়শ্রী, উষা কন্যা, ধন্যবাদ কনফার্ম করার জন্য। শারমিন, রেদওয়ান হাসান, ওকে, ঠিক আছে। অর্থাৎ আমরা জানলাম বাংলাদেশের অর্থব্যবস্থা হচ্ছে একটা মিশ্র অর্থব্যবস্থা, কারণ এখানে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের গ্যাস ফিল্ডগুলো অধিকাংশ হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায়, এবং যদি দেখি শিল্প কারখানা কিছু রয়েছে যেমন প্রাণ আরএফএল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানায় বা ব্যক্তিগত উদ্যোগে গঠিত। অর্থাৎ যে অর্থব্যবস্থায় সরকারের উদ্যোগ বা সরকারের মালিকানার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তিগত মালিকানা থাকে সেটাকে আমরা বলি মিশ্র অর্থব্যবস্থা। আচ্ছা, মিশ্র অর্থব্যবস্থার পাশাপাশি আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুক্তবাজার অর্থব্যবস্থা। মুক্তবাজার অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি? যে অর্থনীতিতে বা যে বাজারে আমদানি এবং রপ্তানিতে কোনো প্রকার বাধা থাকে না, আমদানি এবং রপ্তানিতে কোনো প্রকার বাধা থাকে না বা ন্যূনতম বাধা থাকে, সেই অর্থব্যবস্থাকে আমরা বলবো মুক্তবাজার অর্থনীতি। ঠিক আছে, সেই অর্থনীতিকে আমরা কি বলি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শেখ আব্দুর রহমান, উষা কন্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মুক্তবাজার অর্থনীতি বলতে এমন এক ধরনের অর্থনীতিকে বুঝি যে অর্থনীতিতে আমদানি এবং রপ্তানিতে কোনো প্রকার বাধা থাকে না বা ন্যূনতম বাধা থাকে। আচ্ছা, আমরা এই সালটা একটু মনে রাখবো। 1991 সালে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে চালু করে। আসলে ঠিক 91তেই চালু হয় নাই, চালু হওয়ার প্রক্রিয়াটা অনেক আগেই শুরু হয়েছে। বিশেষ করে 1975 সালের পট পরিবর্তনের পরেই বাংলাদেশের ধীরে ধীরে প্রাইভেটাইজেশনের যে বিষয়টা সেটা চলে আসে। কারণ আমরা দেখি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে উদ্যোগটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে ন্যাশনালাইজেশন, অর্থাৎ সরকারিকরণ বা জাতীয়করণ, অর্থাৎ কলকারখানা থেকে শুরু করে সকল প্রকার ব্যবসায়িক উদ্যোগ সরকারের আওতায় আনার একটা ট্রেন্ড তখন খেয়াল করা যায়। এই ট্রেন্ডটা থেকে ধীরে ধীরে বাংলাদেশ মুক্ত হয়ে সর্বশেষ 1991 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মুক্তবাজার নীতি ঘোষণা করে। এবং এটা যদি দেখি 1971 সালে কিন্তু সেই আমরা মুক্তবাজার অর্থনীতি ছিলাম না। তখন আমাদের অর্থনীতির যে দর্শন সেটা ছিল সমাজতান্ত্রিক দর্শন, অর্থাৎ সরকারের ইনভলভমেন্ট বা সরকারের যে ভূমিকা সেই ভূমিকা অর্থনীতিতে বেশি থাকে। ঠিক আছে, যখন আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ভাবধারায় ছিলাম তখন আমাদের জাতীয় উদ্দেশ্য ছিল হচ্ছে অর্থনৈতিক সমতা অর্জন করা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। অর্থাৎ যে কোনো সমাজতান্ত্রিক অর্থনীতির যে ফিলোসফি, সেই ফিলোসফিটা হচ্ছে অর্থনৈতিক সমতা এবং অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এটাকে নিষেধ করা। দেখেন 1975 সালে যে রাজনৈতিক পট পরিবর্তন হয় সেখান থেকে ধীরে ধীরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে এসে প্রাইভেটাইজেশন অথবা ব্যক্তিগত উদ্যোগের যে মানে সংস্কৃতি বা নীতিমালা সেটা গ্রহণ করা হয়। ঠিক আছে, এখান থেকে আসলে আমরা কি দেখব? যদি আমরা দেখি ইন এ নাটশেল, এখান থেকে আমরা দেখব বাংলাদেশ কেমন অর্থব্যবস্থার দেশ, বাংলাদেশ কত সালে মুক্তবাজার অর্থনীতি প্রবেশ করে, ঠিক আছে, এবং এটা মূলত কবে থেকে শুরু হয়। বাংলাদেশ একটা মিশ্র অর্থব্যবস্থার দেশ, এটা 1991 সালে এটা মিশ্র অর্থব্যবস্থা বা মুক্ত অর্থব্যবস্থায় প্রবেশ করে এবং মূলত 75 সালের পরে মূলত এটা পট পরিবর্তন শুরু হয়। এরপরে আমরা দেখি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ। বাংলাদেশ নিয়ে সাম্প্রতিককালে যে কথাটা সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটা হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে স্বল্পোন্নত দেশ, যেটাকে আমরা বলি এলডিসি কান্ট্রি থেকে উৎপন্ন হয়ে কি হয়ে যাচ্ছে? উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি মিন করে? আমরা কখন একটা দেশকে বলবো এলডিসি?
এই এলডিসি বোঝার আগে আমরা দেখি জাতিসংঘের একটা প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা বলি অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, ইংরেজিতে বলে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ওই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে একটা কমিটি আছে, কমিটির নাম হচ্ছে সিডিপি, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। আচ্ছা, তাহলে আমরা কি মনে রাখবো, জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা আছে এর মধ্যে একটি অঙ্গ সংস্থা হচ্ছে ইকোসক। ইকোসকের আন্ডারে একটা কমিটি আছে, কমিটি হচ্ছে সিডিপি, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। এই মূলত ইকোসকের আন্ডারে এই সিডিপি মূলত নির্ধারণ করে কোন দেশ এলডিসিতে অন্তর্ভুক্ত হবে এবং কোন দেশ এলডিসি থেকে উত্তরণ পাবে বা উত্তরিত হয়ে সামনের দিকে যাবে। আমরা দেখি একটা দেশকে যখন এলডিসি ঘোষণা করা হয় তখন এই ক্রাইটেরিয়াগুলো দেখা হয়। কি কি দেখেন, স্বল্পোন্নত দেশ বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, সেই দেশকে আমরা বলবো যেই দেশের মাথাপিছু আয় 1230 মার্কিন ডলারের কম। সে কত? 1230 মার্কিন ডলারের কম। এখন এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, এলডিসি ভুক্ত দেশ হতে হলে একটা দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলারের কম হতে হবে? সেটা হচ্ছে 1230 মার্কিন ডলারের কম। এরপরে বিষয় হচ্ছে ওই দেশের মানব সম্পদ অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট যে সূচক আছে সেই ক্লাইমেট সূচকে অবশ্যই তার যে রেজাল্ট বা পারফরমেন্স সেটা অবশ্যই 66-র কম হইতে হবে। আরেকটা হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক আসলে কি মিন করে? এটা মিন করে আসলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো আনসার্টেন ইকোনমিক ডিজাস্টার ওই ইকোনমিকে কতটুকু ভলেটাইল বা বিপর্যস্ত করে সেই সূচক। আর সেই সূচকে অবশ্যই সেটা 32 পয়েন্টের উপরে হতে হবে অথবা মোর রিস্কি বা মোর ভলেটাইল হতে হবে। তাহলে 3টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সেই দেশকে এলডিসি বলবো যার মাথাপিছু আয় 1230 মার্কিন ডলারের নিচে, যার মানব সম্পদ উন্নয়ন এবং জলবায়ু সূচকে এর যে সূচক সেটা 66-এর কম, এবং একই সাথে যে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক সেই অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে। আচ্ছা, এখনো শোনা যাচ্ছে না এই ক্রাইসিসটা এখনো কেন? মিস সঞ্জিদা আক্তার, আচ্ছা আপনারা একটু কনফার্ম করেন, আমি তো আসলে কনফিউজ হয়ে যাচ্ছি। কেউ বলে শোনা যাচ্ছে, কেউ বলে শোনা যাচ্ছে না, এত সমস্যা কেন? একটু দ্রুত কনফার্ম করেন, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যালো, 100% ক্লিয়ার আছে? সঞ্জিদা, সঞ্জিদা আপনি একটু আপনার মোবাইল ভলিউমটা একটু চেক করেন অথবা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওই দেশকে এলডিসি বলবো যেই দেশের এই ক্রাইটেরিয়াগুলো থাকে। নেক্সট আমরা যাই। আচ্ছা, এখানে দেখেন বাংলাদেশ কখন এলডিসি ভুক্ত হলো এবং কখন থেকে এই এলডিসি ভুক্ত হওয়া থেকে বাংলাদেশ মুক্তি পেতে শুরু করলো। দেখেন, এলডিসি যদি খুব সহজ কথায় বলি, যে আপনি যে গরিব দেশ সেটার একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হচ্ছে এলডিসি। যেমন আমি যদি আমাকে গরিব বলে ঘোষণা করি তাহলে কিন্তু হবে না, তাহলে এটা কি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে না। অর্থাৎ আমাকে কেউ না কেউ স্বীকৃতি দিতে হবে যে আমি গরিব দেশ, আমার অর্থনৈতিক ভঙ্গুরতা আছে, আমি মানব সম্পদ উন্নয়নে পিছিয়ে আছি এবং আমি মাথাপিছু আয়ও পিছিয়ে আছি। একটু খেয়াল করি, 1975 সালে বাংলাদেশ জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন, যেটা আমরা একটু আগে দেখেছি ইকোসক, এই ইকোসকের কিভুক্ত হয়? এলডিসি তালিকাভুক্ত হয়। তাহলে বাংলাদেশ কত সালে এলডিসি তালিকাভুক্ত হয়? 1975 সালে।
কে অন্তর্ভুক্ত করে? ইকোসক বা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে এবং সে এলডিসিভুক্ত হয় 1975 সালে। ঠিক আছে, সুতরাং দীর্ঘ সময় পর তাকে মানে গরিব দেশ বা এলডিসিভুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, এরপর দীর্ঘ পথ পরিক্রমায় 2012-13 এই অর্থ বছরে দেখা গেল যে আমাদের যে মাথাপিছু আয় এটা 1045 এটা অতিক্রম করেছে। ঠিক আছে, এই অতিক্রম করাতে আমরা মনে করি বা আমাদেরকে মনে করা হয় যে ধীরে ধীরে আমরা এলডিসি যে স্ট্যাটাস সেটা বা যে এলডিসি যে অবস্থা সেটা থেকে আমরা ধীরে ধীরে মুক্তি পাচ্ছি বা উত্তরণ হচ্ছি। এরপরে দেখেন 2021 সালের 26 থেকে 26 ফেব্রুয়ারি সেই ইকোসকের যে কমিটি রয়েছে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, এটিও বাংলাদেশকে কি করে? সুপারিশ করে, উত্তরণের সুপারিশ করে, অর্থাৎ বাংলাদেশ ভালো করতেছে, এটা এখন আর এলডিসি ভুক্ত দেশ নয়। আচ্ছা, এরপরে আপনি দেখেন একই বছরের নভেম্বরে 2021 সালের 24শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ, যেটাকে আমরা বলি ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সেখানে 76তম অধিবেশনে, এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, কততম অধিবেশনে? 76তম অধিবেশনে, অর্থাৎ বছরের শুরুতে যেখানে জাতিসংঘের একটা অঙ্গ সংস্থার একটা ছোট কমিটি স্বীকৃতি দেয় বা সুপারিশ করে, বছরের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদ নিজে সেই স্বীকৃতিটাকে আবার বলে, সেখানে আমরা আবার সুপারিশপ্রাপ্ত হই এলডিসি থেকে উত্তরণের জন্য। এই কারণে 2018 সালে এবং 2021 সালে আমাদেরকে মূল্যায়ন করা হয়। আমরা এই মূল্যায়নে 3টি যে সূচক আছে সেই সূচকে আমরা ভালো অবস্থান অর্জন করি এবং এভাবে আমাদেরকে 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এলডিসি থেকে উত্তরণের জন্য। তাহলে এই যে যাত্রাটা, এই যাত্রাটা যদি আমরা একটু রিক্যাপ করি তাহলে 1975 সালে এই যাত্রাটা শুরু এবং 2026 সালে 1975 সালে এই যাত্রাটা শুরু এবং 2026 সালে এই যাত্রাটার শেষ হবে বলে আশা করা হচ্ছে। কত সালে? 2026 সালে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যাই। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম জাতিসংঘ কিভাবে তার সদস্যভুক্ত যে 193টি দেশ রয়েছে এগুলোকে তাদের ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী কিভাবে আলাদা করে। ঠিক আছে, কি অনুযায়ী? ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী। এরপরে আমরা দেখি বিশ্ব ব্যাংক তার যে সদস্য রয়েছে 188টি, সেই 88 সদস্য রাষ্ট্রগুলোকে, কারণ বিশ্ব ব্যাংক জাতিসংঘেরই একটা অঙ্গ সংস্থা, ইউনাইটেড নেশনেরই একটা অঙ্গ সংস্থা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তবে ইউএনের ইকোসক এই কাজটা করে, একটা কাজ করে, আর ওয়ার্ল্ড ব্যাংক একই কাজ করে। ইকোসক কি কাজ করে? এলডিসি থেকে উত্তরণের জন্য বলে, আর ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক যেটা করে সেটা হচ্ছে কোন দেশ নিম্ন আয়ের দেশ, কোন দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ, কোন দেশ মধ্যম আয়ের দেশ এবং কোন দেশ উচ্চ আয়ের দেশ, এটাকে ডিফাইন করে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি আমরা কোন দেশকে নিম্ন আয়ের দেশ বলবো, কেন বলবো। ঠিক আছে, কোন দেশকে নিম্ন আয়ের দেশ বলবো, কেন বলবো। আমরা জানি, দেখেন পরীক্ষা প্রায় আসে বাংলাদেশের মাথাপিছু আয় কত। এই মাথাপিছু আয় জানার মূল কারণ হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিভিন্ন ক্যাটাগরিজ করা হয় বা বাংলাদেশের অ্যাকসেপ্টেন্স নির্ভর করে হচ্ছে মাথাপিছু আয়ের উপর। আমরা যদি এখানে দেখি, আমরা সেই দেশকে নিম্ন আয়ের দেশ বা লো ইনকাম কান্ট্রিজ বলবো যদি ওই দেশের মাথাপিছু আয় $1085 বা তার চেয়ে কম হয়। আমরা যদি দেখি বর্তমানে আফগানিস্তান, সুদান এবং ইথিওপিয়া
এই যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোর মাথাপিছু আয় $1085 কম। এই কারণে এই দেশগুলোকে আমরা সাধারণত নিম্ন আয়ের দেশ বা গরিব দেশ বলে থাকি। ওকে, আচ্ছা, এই গরিব দেশগুলোর কি হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন খুবই সীমিত এবং দারিদ্র্যের হার বেশি। ঠিক আছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন সীমিত এবং দারিদ্র্যের হার বেশি। এরপরে আমরা দেখি এর পরের যে স্টেজটা আছে, অর্থাৎ এর উপরের যে স্টেজটা আছে ডেভেলপমেন্টের দিক থেকে, সেটা হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ। প্রথমে কোন দেশ? নিম্ন আয়ের দেশ। পরে কোন দেশ? নিম্ন মধ্যম আয়ের দেশ। পরের কোন দেশ? মধ্যম আয়ের দেশ। পরের কোন দেশ? উচ্চ আয়ের দেশ। 4টা ক্যাটাগরি। যদি কোনো দেশের মাথাপিছু জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম যদি 1086 থেকে 4255 এই পর্যায়ে থাকে, তখন আমরা তাকে বলবো, আচ্ছা আমি বাকিগুলো মুছে দিই, শুধু এই দুটো রাখি, তখন আপনারা সহজে বুঝতে পারবেন। সব মুছে দিচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে আপনারা এতটুকু খেয়াল করেন, যদি $1085 কম হয় তাহলে নিম্ন আয়ের দেশ, 1086 থেকে 4222 পর্যন্ত এই স্লটে যে দেশগুলোর মাথাপিছু আয় পড়ে সেই দেশগুলো হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ। উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ এবং ভারত। অর্থাৎ বাংলাদেশ এবং ভারত এই দুটো দেশেই ক্যাটাগরিক্যালি একই পর্যায়ের দেশের অন্তর্ভুক্ত হয়, আর এই ক্যাটাগরি হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ। অর্থাৎ আমরা জাতিসংঘের কাছে আমরা এলডিসিভুক্ত দেশ, 2026 সালে আমরা এলডিসিভুক্ত থাকব না, আর বিশ্বব্যাংকের কাছে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ। এই দুটোকে আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জাতিসংঘের কাছে আমরা এলডিসিভুক্ত দেশ এবং বিশ্বব্যাংকের কাছে আমরা কি? নিম্ন মধ্যম আয়ের দেশ। আচ্ছা, এই নিম্ন মধ্যম আয়ের দেশগুলো বৈশিষ্ট্য হচ্ছে এই দেশগুলো অর্থনীতিতে কিছুটা উন্নত, তবে অনুন্নয়নের অনেক ক্ষেত্র রয়েছে, বিশেষ করে অবকাঠামো এবং সামাজিক চ্যালেঞ্জ, অর্থাৎ সোশ্যাল যে আনস্ট্যাবিলিটি, সোশ্যাল সিকিউরিটি থেকে শুরু করে বিশেষ করে খাদ্য নিরাপত্তা, পয় নিষ্কাশন, তারপরে হচ্ছে শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, এই জায়গাগুলোতে এখনো ওই দেশের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানান তো আপনাদের এতটুকু পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন আছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা, একটু জানান। বা আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা, বা আপনাদের এই যে ইকোনমিক্স রিলেটেড যে কনসেপ্টগুলো সেগুলোতে কোনো ডাউট আছে কিনা স্টিল নাও, একটু জানান। আচ্ছা, এটার একটু সামনে আসেন, দেখবেন একটা বড় ইয়েতে গেট আছে, ওই যে উত্তর দিকে একটা বড় গেটের বাসা আছে, ওখানে আসে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি না, আপনারা শুনতে পাচ্ছেন মানে, আচ্ছা রুবাইয়াত তাসনিম সব বুঝতে পারছি, মানে এতটুকু পর্যন্ত এই যে এলডিসি বোঝালাম, এই যে নিম্ন মধ্যম আয়ের দেশ বোঝালাম, তারপর হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ বোঝালাম, এগুলোতে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা একটু জানান।
আচ্ছা, এরপরে আমরা আমরা দেখব আমরা কোন দেশকে উচ্চ আয়ের দেশ বলবো এবং কোন দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ বলবো এবং কোন দেশকে আমরা কি বলবো, উচ্চ আয়ের দেশ। একটু খেয়াল করি, আমরা সেই দেশটাকে উচ্চ আয়ের দেশ বলবো যেই দেশের মাথাপিছু জিএনআই 4,256 থেকে আগের স্লটটার পরে থেকে, আগের স্লটটা ছিল 4,255, এই 4,255 থেকে শুরু করে, ওকে রুবায়াত তাসনিম আপনার সাবজেক্ট ইকোনমিক্স, ভেরি গুড। আর সবাই সবাই বুঝবে, সবার সে বোঝার ক্যাপাবিলিটি ইনশাল্লাহ আছে। আপনি, আমি তো গ্যারেজের এখানে, আপনি কি আসছেন? আপনি ওই যে অনেকগুলো যে দোকান আছে, একটা যে কি বলে মুদি দোকান আছে, ওই যে খেজুর বিক্রি করে এরকম দোকান আছে, ওর সাথে সামনে চলে আসে, ওই যে মোড়টার ঠিক আগের বাসা। না না, কাজী গার্ডেন না, কাজী, ওই যে কি বলবো, আপনি বিক্রয় কলেজে ওই যে রানীর দিকে ওই যে উত্তর পাড় দিয়ে, তো উত্তর পাড় দিয়ে রাস্তা আছে, ওটাই তো ঢুকছেন। জি জি, এটার সাথেই দেখেন, এটার সাথেই দেখেন উত্তরের একটা বাসা আছে, ওই যে মেহেদি স্যার আগে যেখানে থাকতো। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন। আচ্ছা, আপনারা আপনারা ঠিক আছে, ওকে, আপনারা একটু লাইনে থাকেন। আচ্ছা, আপনারা লাইনে আছেন? ওকে, ঠিক আছে। আমরা তাহলে আমরা কোন কনসেপ্টে ছিলাম, সেটা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ আমরা কাকে বলবো, ঠিক আছে। এরপরে আমরা দেখি উচ্চ আয়ের দেশ কাকে বলবো। আচ্ছা,
তাহলে দেখেন আমরা যদি সেই স্লটটা 4,256 থেকে 13,000-এর মধ্যে পড়ে সেটা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ। আচ্ছা, আর আমরা সেই দেশকে উচ্চ আয়ের দেশ বলবো, উচ্চ আয়ের দেশ বলবো যেই দেশের মাথাপিছু আয় কত, $13,000-এরও বেশি। ঠিক এতটুকু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমেরিকা বা জার্মানি এবং জাপানের এই দেশগুলোকে আমরা উন্নত দেশ বলি বা উচ্চ আয়ের দেশ বলি, কারণ এদের মাথাপিছু আয় $13,000 বেশি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম আমরা কাদেরকে নিম্ন আয়ের দেশ বলবো, কাদেরকে নিম্ন মধ্যম আয়ের দেশ বলবো, কাদেরকে মধ্যম আয়ের দেশ বলবো এবং কাদেরকে উচ্চ আয়ের দেশ বলবো। আচ্ছা, এরপরে আমরা আসি বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। এই যে একটু আগে আমরা দেখলাম আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে তাদের জিএনআই বা গ্রস ন্যাশনাল ইনকামের ভিত্তিতে আমরা ভাগ করতেছি, কারা নিম্ন আয়ের দেশ বা কারা উচ্চ আয়ের দেশ। সেই জিএনআই আমরা কিভাবে নির্ণয় করি? ঠিক আছে, বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা বলি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত এই যে জাতীয় আয়ের যে গণনা জিএনআই নির্ণয় এই কাজটা করে থাকে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় আয় গণনা করে কে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে কয়টা পদ্ধতিতে সে করতে পারে? এই পদ্ধতি হচ্ছে তিনটি। কি কি পদ্ধতি? একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, আরেকটা হচ্ছে ব্যয় পদ্ধতি, আরেকটা হচ্ছে আয় পদ্ধতি। আচ্ছা, এগুলো আমি একটু সংক্ষিপ্ত করে বলি। উৎপাদন পদ্ধতি মানে কি? উৎপাদন পদ্ধতি মানে হচ্ছে আপনারা একটা সূত্র দেখেন, সূত্রটা হচ্ছে GNI equal to X1 into P1 plus X2 into P2 plus dot 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 plus XN into PN। এই পদ্ধতিতে, এই সূত্র অনুযায়ী সাধারণত উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। কিভাবে? ধরেন আমি প্রথম দ্রব্যটা উৎপাদন করলাম 5 একক এবং প্রতিটা দ্রব্যের দাম 1 টাকা। দ্বিতীয় দ্রব্য উৎপাদন করলাম 6 একক, প্রতিটা দ্রব্যের দাম 2 টাকা। তাহলে আমি এখানে 5 প্লাস 12, তাহলে আমি দেখলাম যে আমি 17 টাকা মূল্যের দ্রব্য উৎপাদন করলাম। তাহলে আমার জাতীয় আয় পদ্ধতিতে বা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কত হচ্ছে? 17 টাকা। ঠিক আছে, আচ্ছা, এটাই যদি আমি ব্যয় পদ্ধতি দেখাই তাহলে সেখানে কি হবে? ব্যয় পদ্ধতিতে আমি যদি এটাকে দেখাতে চাই তাহলে আমি এই ফর্মুলাটা আর এখানে রাখতে পারবো না। ঠিক আছে, এই ফর্মুলা এখানে দিয়ে আর এটা করতে পারবো না, সেখানে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। কি ফর্মুলা চেঞ্জ হবে? সেখানে জিএনআই যেটা হবে সেটা হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। এটাকে আমরা বলি ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। এখানে সি মানে হচ্ছে ভোগ ব্যয়, আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি মানে হচ্ছে সরকারি ব্যয়, এক্স হচ্ছে আমার এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট, বা এই অংশটাকে আমরা বলি নেট এক্সপোর্ট। অর্থাৎ আমাদের যত ধরনের খরচ আছে সব ধরনের খরচগুলোকে যদি আমরা যোগ করি এটাকে আমরা বলছি ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। আচ্ছা, এটাকে যদি আমরা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এটাকে যদি আমরা আয় পদ্ধতি দেখি তখন জিএনআই হবে সামেশন আই প্লাস সামেশন আর প্লাস সামেশন পাই প্লাস সামেশন, আচ্ছা, ডাব্লিউ। আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর মানে হচ্ছে রেন্ট, আর পাই মানে হচ্ছে মুনাফা, ডাব্লিউ মানে হচ্ছে ওয়েজ। অর্থাৎ আমরা উৎপাদন উপকরণের যে কন্ট্রিবিউশন
বা যে দাম, সেই দামগুলোকে যোগ করে আমরা যে পদ্ধতিতে জাতীয় পাই সেটা হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আমরা জাতীয় পরিমাপের পদ্ধতিগুলো কি কি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন পদ্ধতি ব্যবহার করি। আমরা বেসিক্যালি উৎপাদন পদ্ধতি ব্যবহার করি, কেননা আমাদের এটা হচ্ছে কৃষি ভিত্তিক এবং শিল্প ভিত্তিক অর্থনীতি। ক্লিয়ার? আচ্ছা, কৃষি এবং শিল্প ভিত্তিক অর্থনীতিতে হওয়াতে আমরা উৎপাদন পদ্ধতি ব্যবহার করি এবং ব্যয় পদ্ধতিও ব্যবহার করি, তবে আমরা আয় পদ্ধতিটা তেমন একটা ব্যবহার করি না। আচ্ছা, এখন দেখি এই যে আমরা জিডিপি ক্যালকুলেট করি, এই জিডিপিটাকে আমরা সার্বিকভাবে কয়টা খাতে ভাগ করি। এই জিডিপিকে আমরা সার্বিকভাবে 3টা খাতে ভাগ করি, একটা হচ্ছে কৃষি, একটা শিল্প, একটা হচ্ছে সেবা। অর্থাৎ পুরো জিডিপিকে আমরা ইন এ নাটশেল যদি দেখতে চাই, তখন আমরা বলি পুরো জিডিপিকে কৃষি খাতের অবদান, পুরো জিডিপিতে শিল্প খাতের অবদান এবং পুরো জিডিপিতে সেবা খাতের অবদান। এই 3টা বেসিক টার্মে আমরা কাকে দেখি পুরো জিডিপিটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি। আচ্ছা, এখন প্রশ্ন আছে ভিত্তি বছর বিষয়টা কি। দেখেন, আমরা যখন মুদ্রাস্ফীতি পরিমাপ করতে চাই বা রিয়েল টার্মে আমাদের জিডিপিটা ক্যালকুলেট করতে চাই, তখন এখন ধরেন 2025 সাল, এখন 25 সালের দাম স্তরকে আমরা পূর্বের যে সালের দাম স্তরের সাথে তুলনা করব, সেই তুলনাকৃত বছরকে বলা হবে ভিত্তি বছর। অর্থাৎ 2025 সালে একটা কলমের দাম যদি 60 টাকা হয়, সেটা যদি 2005 সালে 5 টাকা হয়, তাহলে শতকরা কত বাড়লো? এই শতকরা বাড়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতি বা রিয়েল টার্মে জিডিপি। তাহলে বর্তমানে যে জিডিপি ক্যালকুলেশনের যে ভিত্তি বছর, এটি হচ্ছে 2015-16 এবং বর্তমানে আমরা 9টি খাতে জিডিপি ক্যালকুলেট করি। এর মধ্যে কৃষিতে হচ্ছে 4টি, শিল্পতে আছে 6টির মতো, এবং এটা 6টি অথবা 7টি, আর সেবা খাতে হচ্ছে বাকিগুলা। ঠিক আছে? তাহলে কৃষি, শিল্প এবং সেবা সব মিলে 19টি খাত আছে এবং এগুলো হচ্ছে 15-16 ভিত্তি বছরকে কেন্দ্র করে এটাকে তৈরি করা। আমি খুব সাধারণভাবে বলার চেষ্টা করতেছি, কারণ এখানে নন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে আসতে পারে। ঠিক আছে, আপনাদের মতো করে বলার চেষ্টা করতেছি। আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে করবেন। আপনারা কেউ কোশ্চেন করতেছেন না, এর মানে হচ্ছে আমি হয়তো আপনাদের বোঝাতে পারতেছি না। বিষয়টা কি এমন? আপনারা কোশ্চেন করতেছেন না, এর মানে হচ্ছে আমি আপনাদের বোঝাতে পারতেছি না। যদি বোঝাতে পারতাম তাহলে হয়তো বা কোশ্চেন করতেন, ঠিক না? এটাই মনে হচ্ছে যে আমরা সবাই চুপ আছি কারণ আমরা কিছুই বুঝতেছি না। আচ্ছা, এরপরে আমরা দেখি অর্থনীতি সবসময় মানে চাকরি প্রার্থীদের প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ উৎস। ঠিক আছে? আচ্ছা, এখন এই সমসাময়িক বাংলাদেশের অর্থনীতি বা অর্থনীতির ইতিহাস নিয়ে যে বইগুলো সবসময়ের জন্য আপনারা প্রিপারেশনে রাখবেন, প্রথম হচ্ছে পরার্থপরতার অর্থনীতি। এই বইটির লেখক হচ্ছে আকবর আলী খান। এরপরে হচ্ছে আজব ও জবর অর্থনীতি। এই বইটিও লেখেন ডক্টর আকবর আলী খান। বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবান, ওনার বাংলাদেশ এবং পাকিস্তানের যে অর্থনৈতিক বঞ্চনা, বা পাকিস্তান আমলে বাংলাদেশের যে অর্থনৈতিক বঞ্চনা, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে অর্থনৈতিক ইনইকুয়ালিটিস ছিল, সেই প্রেক্ষাপটে লেখা বই হচ্ছে আনট্রাঙ্কুইল রিকালেকশন, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট। এই বইটা, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে এই বইটির লেখককে। আনট্রাঙ্কুইল রিকালেকশন, হ্যাঁ, সূত্রগুলো আচ্ছা ঠিক আছে, সূত্রগুলো আমি পিডিএফে দিয়ে দেব। ঠিক আছে, সূত্রগুলো আমি পিডিএফে দিয়ে দেব। আচ্ছা, তাহলে এই 3টা বইয়ের নাম আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে একটা কোশ্চেন, মাথাপিছু আয় দিক থেকে বাংলাদেশ কোন ধরনের দেশ? এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী সিভিল 2016 সালের প্রশ্ন। আচ্ছা, বলেন এটার অ্যান্সার কি হবে?
মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কোন ধরনের দেশ? আচ্ছা, সূত্রগুলো কখনো পরীক্ষা, আচ্ছা রুবায়াত তাসনিম, আপনি তো ইকোনমিক্স স্টুডেন্ট, আপনার এগুলো মুখস্থ করা লাগবে, ঠিক আছে? প্রিলিমিনারির জন্য এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে না, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়তো আপনারগুলো এগুলো মনে রাখতে পারবেন, বা মনে রাখলে সমস্যা নেই, ঠিক আছে? ইন জেনারেল প্রিলিমিনারির জন্য এই প্রশ্নগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, শেখ আব্দুর রহমান রাইট অ্যান্সার, হনুফা সুলতানা হিয়া রাইট অ্যান্সার। আচ্ছা, আচ্ছা হ্যাপি ভূঁইয়া, আচ্ছা রেকর্ড থাকবে, ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে বাংলাদেশকে আমরা আয়ের ভিত্তিতে নিম্ন মধ্যম আয়ের দেশ বলবো। আচ্ছা, এরপর আমরা দেখি জাতিসংঘ সাধারণ পরিষদের কততম বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। এটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক, ঠিক আছে? আপনারা অ্যান্সারটা লিখবেন, এটা কি ৭৮ নাকি ৭৯ নাকি ৭৭? ক খ গ দিলে বুঝবো না, কারণ এখানে দুটো কোশ্চেন আছে। আপনারা উত্তরটা লেখার চেষ্টা করেন। ওকে, এটার রাইট অ্যান্সার হচ্ছে, অনেকে বলতেছেন ৭৮, বাসুদেব হালদার, তাপস সরকার নীল, না উনি ৭৬ বলছে, ৭৬ হনুফা সুলতানা হিয়া, শারমিন আক্তার। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে ৭৬তম। আমি যখন তখন পড়াচ্ছিলাম তখন ৭৬-এ আমি বলছি, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশকে এই যে এলডিসি ভুক্ত দেশ থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়, ঠিক আছে? ওকে, এবার দ্বিতীয় প্রশ্নটা আসেন। এই দ্বিতীয় প্রশ্নটা ৩৮তম বিসিএসে আসা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয় ভাগে ভাগ করা যায়? দেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ওকে, এমডি ফয়সাল রাইট অ্যান্সার, তাপস সরকার নীল, শারমিন আক্তার, হনুফা। ওকে, আপনারা অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন। অর্থাৎ আমরা টোটাল অর্থনীতিকে আমরা ১৯টি সেক্টরে বা ১৯টি ভাগে ভাগ করি। ওকে, এরপরে আমরা দেখি বাংলাদেশের সামাজিক নিরাপত্তা। আচ্ছা, খেয়াল করেন সামাজিক নিরাপত্তার বিষয়টা আমরা কিভাবে দেখি, বা সামাজিক নিরাপত্তার বিষয়টা কি? আচ্ছা, দেখেন সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? আমাদের সমাজের যে মানুষগুলোর অর্থনৈতিক সক্ষমতা নেই জীবন ধারণের জন্য, তাদেরকে তাদেরকে যেটাকে আমরা বলি হস্তান্তর পাওনা, বা তাদেরকে আর্থিক সক্ষমতা সৃষ্টি করার মাধ্যমে, এটা কখনোই কর্মসংস্থান না, আর্থিক সক্ষমতা সৃষ্টির মাধ্যমে তাদের যে মৌলিক প্রয়োজনগুলো সেগুলোকে মেটানোর ব্যবস্থা করে হচ্ছে সামাজিক নিরাপত্তা। আচ্ছা, এই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটা জিনিস দেখেন,
আচ্ছা, আমরা কাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার চেষ্টা করি? যাদেরকে আমরা ফর্মালি দরিদ্র হিসেবে আমরা বিবেচনা করি, ঠিক আছে? তাহলে আমরা তাকেই বা তাদেরকেই আমরা দরিদ্র বলবো। দেখেন দারিদ্র বা দারিদ্রতা পরিমাপের আমরা দুটো পদ্ধতি ব্যবহার করি। একটি হচ্ছে খাদ্য শক্তি গ্রহণ পদ্ধতি এবং আরেকটি হচ্ছে প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি। অর্থাৎ আমি কতটুকু ক্যালোরি গ্রহণ করছি বা কতটুকু খাদ্য গ্রহণ করছি এটার মাত্রার উপর নির্ভর করবে আমার দারিদ্রতার লেভেল, ঠিক আছে? অর্থাৎ আমি কেমন দারিদ্র পরিস্থিতিতে আছি। আচ্ছা, খেয়াল করেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি, ঠিক আছে, যদি 1805 কিলো ক্যালোরির নিচে খাবার গ্রহণ করে তাকে আমরা বলি কি? চরম দরিদ্র। তাকে আমরা বলি চরম দরিদ্র, বা ইংরেজিতে বলি হার্ডকোর পভার্টি। তাকে আমরা বলি হার্ডকোর পভার্টি। আচ্ছা, আবার যদি আমি ইনকামের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে বিশ্ব ব্যাংকের মতে যাদের দৈনিক আয়, ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস নাই, সেটা আমি বলে দিই। 2105 কিলো ক্যালোরি, ঠিক আছে? 2105 কিলো ক্যালোরিটা এখানে অবশ্য দেওয়া নাই। আচ্ছা এটা আমি আপনাদের নোটে দিয়ে দেবো, এখানে আর দিচ্ছি না। আচ্ছা, সেটা হচ্ছে দরিদ্র। আর 1805 কিলো ক্যালোরির নিচে খাবার গ্রহণ করলে সেটা হচ্ছে চরম দরিদ্র। আর কোনো ব্যক্তি যদি দৈনিক $1.9 বা 148 টাকার কম আয় করে তাহলে আমরা তাকে বলি দরিদ্র। অর্থাৎ যদি খুব সামারি করে বলি, যে ব্যক্তি প্রতিদিন যদি 148 টাকার নিচে আয় করে অথবা $1.90 নিচে আয় করে, অথবা যদি এমন আয় করে সে 1805 কিলো ক্যালোরি বা 2122 কিলো ক্যালোরি পর্যন্ত খাবার গ্রহণ করতে পারতেছে না, 1805 এবং 2122, যদি 2122 কিলো ক্যালোরির উপরে করে তাহলে ঠিক আছে। যদি 2122 ক্যালোরি না পারে, 1805-এর উপরে পারে, তাহলে সে দরিদ্র। যদি 1805-এর নিচে নামে যায় তখন সে হচ্ছে চরম দরিদ্র। এই চরম দরিদ্র মানুষগুলোর জন্যই সরকার সামাজিক নিরাপত্তার যে কার্যক্রম, যেটাকে আমরা সোশ্যাল সেফটি নেট, এগুলোর ব্যবস্থা করে। আর আমরা জানি বাংলাদেশ সরকার এক্ষেত্রে অভূতপূর্ব যে উন্নতি সেটা সাধন করেছে। এ কারণে বাংলাদেশকে 2013 সালে সিডা পুরস্কার এতে দেওয়া হয় সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য, ঠিক আছে? ওকে, এবারে আমরা দেখি আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে যে কার্যক্রমগুলো রয়েছে এর মধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে বয়স্ক ভাতা কর্মসূচি। আমরা কম বেশি সবাই এই শব্দটার সাথে পরিচিত, সেটা হচ্ছে বয়স্ক ভাতা কর্মসূচি। এই বয়স্ক ভাতা কর্মসূচি বাংলাদেশে কত সালে শুরু হয়? যদি সেটা অর্থ বছর দিয়ে প্রশ্ন আসে তাহলে 97-98 অর্থ বছরে, অথবা যদি নির্দিষ্ট সাল দিয়ে আসে তাহলে 31শে মে 1998 এই সালে বা এই সময়ে বাংলাদেশের বয়স্ক ভাতা কর্মসূচিটি গৃহীত হয়। আচ্ছা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ বয়স্ক ভাতা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যেসব প্রকল্প রয়েছে এর মধ্যে হচ্ছে একটি বাড়ি একটি খাবার প্রকল্প, যেটি বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক এই প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আর একই সাথে পল্লী সঞ্চয় ব্যাংক বা একটি বাড়ি একটি খামারও 1998 সালে চালু হয়। তাহলে একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং একই সাথে বাংলাদেশের বয়স্ক ভাতা কর্মসূচি প্রকল্প দুটোই 1998 সাল থেকে চালু হয়। আচ্ছা, এরপরে আসি এই সামাজিক নিরাপত্তার যে বেষ্টনী বা যে প্রোগ্রাম, এর মাধ্যমে আমরা কিছু খাদ্য সাহায্য কর্মসূচি গ্রহণ করি। আচ্ছা,
খাদ্য সাহায্য কর্মসূচি। এই খাদ্য সাহায্য কর্মসূচির মধ্যে উল্লেখ্য যেটা সেটা হচ্ছে, একটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে OMS, যেটাকে আমাদের পরীক্ষায় আসতে পারে। OMS মানে কি? ওপেন মার্কেট সেল, অর্থাৎ প্রথাগত বাজারের পাশাপাশি সরকারের নির্দিষ্ট প্রতিষ্ঠান যদি খোলা বাজারে বিক্রি করে পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য বা সুলভ মূল্যে, সেটাকে আমরা বলি OMS কর্মসূচি। যেমন OMS এর চাল বিক্রি হয়। এরপর যেটা আছে কাবিখা। কাবিখা বলতে বোঝাচ্ছে কাজের বিনিময়ে খাদ্য। এই যে কর্মসূচিটি, এটি 1974 সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তখন এটি গ্রহণ করা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে কাবিটা বা কাজের বিনিময়ে টাকা। VGD, যেটাকে আমরা বলি ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, আর যেটা VGF সেটাকে আমরা বলি ভালনারেবল গ্রুপ ফিডিং। এই দুটো কনসেপ্ট আমরা একটু ভালো করে দেখে যাব। অর্থাৎ VGF, আচ্ছা আচ্ছা মুক্তিযুদ্ধের সম্মানী ভাতাটার এখানে সালটা আমি দিই নাই, এখন আমি কনফার্ম না, এটা আমি পরে বলতে পারবো। ঠিক আছে, ওকে। VGD বা আমরা যেটাকে বলি ভালনারেবল গ্রুপ ফিডিং, এবং VGF হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং। এরপরে হচ্ছে একটা হচ্ছে ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ফিডিং। এরপর হচ্ছে GR বা গ্র্যাচুয়াস রিলিফ, এবং TR মানে হচ্ছে টেস্ট রিলিফ। ঠিক আছে। এরপরে আমরা দেখি পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত যত পরিকল্পনা, এই পরিকল্পনা আসে সাধারণত পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমেই দেখি পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে যে বডিটা কাজ করে সেটা হচ্ছে পরিকল্পনা কমিশন। তাহলে পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে আছে পরিকল্পনা কমিশন। এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং সহসভাপতি হচ্ছে চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং এই সহসভাপতি হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। কোথায়? পরিকল্পনা কমিশনে। পরিকল্পনা কমিশনের পরে যে গুরুত্বপূর্ণ আচ্ছা, তাহলে আমরা আবার দেখাই যেন আমরা একটু সহজে ট্রেস করতে পারি। পরিকল্পনা মন্ত্রণালয় আন্ডারে আছে পরিকল্পনা কমিশন, এবং এই পরিকল্পনা কমিশনের আন্ডারে আছে জাতীয় অর্থনৈতিক পরিষদ বা যেটাকে আমরা নেক বলি, আর নেকের আন্ডারে আছে এই পুরোটা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি দেখাই, তাহলে এটার আন্ডারে হচ্ছে এটা, আর এইটার আন্ডারে হচ্ছে এইটা, এবং এইটার আন্ডারে হচ্ছে এইটা। তাহলে এই চারটা যে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখে এমন বডি, এগুলো সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে জেনে যেতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে আছে পরিকল্পনা কমিশন, যেটার প্রধানমন্ত্রী হচ্ছেন চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রী হচ্ছে সভাপতি। অন্যদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের দিকে যদি আমরা দেখি, আচ্ছা, তাহলে এখানে চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং সহসভাপতি হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। আচ্ছা, নেক বা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। অর্থাৎ যদি প্রশ্ন আসে বাংলাদেশের যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ কোনটি, সেটার উত্তর হবে নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই নেকের সভাপতি একইভাবে প্রধানমন্ত্রী এবং সাচিবিক সহায়তা দেয় হচ্ছে পরিকল্পনা বিভাগ। দেখেন যতগুলো পরিকল্পনা কমিশন বা নেক বা একটা সব জায়গায় হচ্ছে প্রধানমন্ত্রীর একটা একচ্ছত্র অবস্থান আছে। এরপর হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কাউন্সিল। এই যে জাতীয় অর্থনৈতিক পরিষদ রয়েছে এর আন্ডারে একটা নির্বাহী কাউন্সিল আছে যেটাকে বলি আমরা একনেক। নির্বাহী কাউন্সিলের ইংরেজি হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। তাহলে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ঠিক আছে, আচ্ছা, এটার বিশেষত হচ্ছে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী পরিষদ। অর্থাৎ
কোন প্রকল্প গৃহীত হবে এবং কোন প্রকল্প গৃহীত হবে না, এটা সাধারণত একনেকের অনুমোদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা। যদি একনেকে পাশ হয় তাহলে সেখানে সিদ্ধান্ত সহজে গৃহীত হয়ে যায়। সাধারণত যেটা মনে করা হয়, যদি 1500 কোটি টাকার কাছাকাছি বা এই রকম কোনো প্রকল্প আসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে একনেকের অনুমতি নিতে হয় বা অনুমোদন নিতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে প্রধানমন্ত্রী, একইভাবে প্রধানমন্ত্রী, একনেকের চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী। এখানে নতুন করে অর্থমন্ত্রীকে ইনক্লুড করা হয়েছে। এই দুই জায়গায়, এক জায়গায় ছিল পরিকল্পনা মন্ত্রী, এক ছিল পরিকল্পনা বিভাগ, এরপরে হচ্ছে অর্থমন্ত্রী, ঠিক আছে। এরপরে আমরা দেখি সেটা হচ্ছে বাজেট। এই বাজেট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, একটা দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অনুষঙ্গ হচ্ছে বাজেট। এই বাজেট প্রণয়নের যে মূল দায়িত্ব, বাজেট উপস্থাপনার মূল দায়িত্ব হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের, কিন্তু বাজেট প্রণয়নের যে কাঠামোগত বিষয়, এটা দায়িত্ব হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের। আচ্ছা, খেয়াল করি এখন দেখেন, বাজেট বলতে আমরা একটা কি বুঝি? একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরের সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের বিস্তারিত হিসাব। তাহলে সম্ভাব্য আয় ব্যয় অর্থাৎ যেই পরিমাণ আয় হতে পারে এবং যেই পরিমাণ ব্যয় হতে পারে, সেটার একটা ধারণাপত্রই হচ্ছে বাজেট। অর্থাৎ বাজেট সরকারের আয় ব্যয় সংক্রান্ত একটি ধারণাপত্র, যে সরকার ধারণা করে বা অনুমান করে এই পরিমাণ আয় তার হতে পারে এবং এই পরিমাণ ব্যয় তার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, বাজেট প্রধানত 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে সুষম বাজেট, যেখানে টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্ডিচার সমান হয়, অর্থাৎ সরকার যেই পরিমাণ আয় করে ঠিক সেই পরিমাণ ব্যয় করে, এটাকে আমরা বলি সুষম বাজেট। আচ্ছা, অসম বাজেট মানে কি? অসম বাজেট মানে হচ্ছে যেখানে রেভিনিউ হয় আয় এক্সপেন্ডিচারের চেয়ে বেশি অথবা রেভিনিউ এক্সপেন্ডিচারের চেয়ে কম। প্রথমটাকে বলি আমরা উদ্বৃত্ত বাজেট আর দ্বিতীয়টাকে বলি আমরা ঘাটতি বাজেট। এখন বাংলাদেশের বাজেট কেমন? বাংলাদেশের বাজেটের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। কেমন? ঘাটতি বাজেট, অর্থাৎ এখানে রেভিনিউর চেয়ে এক্সপেন্ডিচার বেশি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখি যদি বাংলাদেশের প্রথম বাজেটের কথা বলি, যে স্বাধীনতার পরপরই যে বাজেটটা উপস্থাপন করা হয়, সেই বাজেট উপস্থাপন করেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এই তাজউদ্দিন আহমেদ কর্তৃক উপস্থাপিত প্রথম বাজেট এর উপস্থাপন করা হয় 30 জুন 1992 সালে, 1972 সালে। এই যে 72 সালে যে বাজেট উপস্থাপন করা হয়, সেটার আকার ছিল 786 কোটি। কিন্তু আমরা যদি দেখি 2025-26 সালে অর্থ বছরে যে বাজেট দেওয়া হয়, সেই বাজেটের আকার ছিল 7,90,000 কোটি। তাহলে দেখেন আমাদের প্রথম বাজেটের আকার এবং সাম্প্রতিক বাজেটের আকার যে তুলনামূলক যদি পার্থক্য দেখি, তাহলে বিশাল পার্থক্য আছে আমাদের সাম্প্রতিক বাজেট এবং প্রথম বাজেটের। আপনাদের এই প্রথম বাজেটের আকারটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারে বাংলাদেশের প্রথম বাজেটের আকার কত এবং বর্তমান বাজেটের আকার কত, ঠিক আছে। তাহলে প্রথম বাজেটের আকার হচ্ছে 786 কোটি টাকা এবং বর্তমান বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। এটা 2024-25 অর্থ বছরে ছিল 7,97,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা কম। আর এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম বাজেট, যেখানে আগের বাজেটের তুলনায় কিছু টাকা কম বাজেট করা হয়। তাহলে এই তথ্যগুলো আপনাদের একটু মাথায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে 3টা তথ্য। 1, বাংলাদেশের প্রথম বাজেটের আকার কত? 786 কোটি টাকা। এই বছরের আকার কত? 797 কোটি টাকা। আর 7,90,000 কোটি টাকা। আর 24-25 অর্থ বছরে ছিল 7,97,000 কোটি টাকা। অর্থাৎ 25-26 অর্থ বছরেই প্রথম বাজেট হয়, যেটা বিগত বছরের তুলনায় ছোট বাজেট। সাধারণত আমরা যেটা দেখি সাধারণত হচ্ছে
কোনো একটা বছরের বাজেট তার বিগত বছরের বাজেটের তুলনায় সাধারণত বেশি হয়, এটাই প্রথম ঘটনা যেটা বিগত বছরের তুলনায় কম। শারমিন আক্তার, আপনি তাজউদ্দিন এলাকার মানুষ? আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, আপনি গাজীপুর থেকে সংযুক্ত আছেন আমাদের সাথে, ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিটা আসলে কি? সরকার যখন বাজেট প্রণয়ন করে, বাজেটের দুটো দিক থাকে, একটা হচ্ছে রাজস্ব বাজেট, আর একটা হচ্ছে উন্নয়ন বাজেট। অর্থাৎ যে কোনো বাজেটের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রাজস্ব ব্যয় আর একটা হচ্ছে উন্নয়ন ব্যয়। আচ্ছা, রাজস্ব ব্যয় বলতে আমরা কি বুঝি? রাজস্ব ব্যয় বলতে আমরা বুঝি সরকারের প্রশাসনিক বা প্রশাসন যন্ত্র চালানোর জন্য বা সরকারের অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য সরকারকে যে ব্যয় করতে হয় সেটা হচ্ছে রাজস্ব ব্যয়, ঠিক আছে। আপনাদের চাকরি হলে আপনারা যে খাত থেকে বেতন পাবেন সেটা হচ্ছে রাজস্ব খাত, ঠিক আছে। আর উন্নয়ন ব্যয় মানে হচ্ছে আপনাদের অনেকেরই চাকরি হয় হচ্ছে প্রজেক্টে বা অনেকেই প্রজেক্টে চাকরি করে, সেক্ষেত্রে আপনাদেরকে যে বেতন ভাতা দেওয়া হয় সেটা হচ্ছে প্রজেক্ট থেকে দেওয়া হয়, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা দেখি বাজেটের উদ্বৃত্ত বাজেটও হতে পারে, ঘাটতি বাজেটও হতে পারে, আর বাজেটের যে কোনো দুটো গুরুত্বপূর্ণ অংশ, একটা হচ্ছে উন্নয়ন বাজেট, একটা হচ্ছে রাজস্ব বাজেট। উন্নয়ন বাজেটকে আমরা বলি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, ওকে। এখন আমরা সাধারণত দেখি যে কোনো একটা দেশ, বিশেষ করে বাংলাদেশের পরিকল্পনাগুলো তো সাধারণত এখন যে পরিকল্পনাগুলো হচ্ছে এগুলো সাধারণত তিন ধরনের। এক হচ্ছে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, আরেকটা হচ্ছে 5 বছর পরিকল্পনা, আরেকটা হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা বা 5 বছরের বেশি পরিকল্পনা। আমরা যদি ভিশন 2021 দেখি, যেটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, বা ভিশন 2041, এটাও এক ধরনের পরিকল্পনা যেটা হচ্ছে 10 বছরের উপরে। অথবা যদি আমরা দেখি ভিশন 2100 বা 2100 বা যেটাকে আমরা বলি 21 শতকের পরিকল্পনা, ডেল্টা প্ল্যান, ঠিক আছে, প্ল্যান 2100, সেই ডেল্টা প্ল্যান বা প্ল্যান 2100 হচ্ছে এক ধরনের প্রেক্ষিত পরিকল্পনা, অর্থাৎ 5 বছরের বেশি পরিকল্পনা বা 10 বছরের বেশি সময়ের জন্য পরিকল্পনা। আরেক ধরনের পরিকল্পনা আছে যেটা হচ্ছে 2 বছরের জন্য করা হয়। তাহলে 2 বছরের পরিকল্পনা, 1 বছরের পরিকল্পনা যেটাকে আমরা এডিপি বলি, 2 বছরের পরিকল্পনা, 5 বছরের পরিকল্পনা এবং 5 বছরের বেশি পরিকল্পনা, 4 ধরনের পরিকল্পনা। আচ্ছা, প্রতিটি পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে লক্ষ্য অর্জনের সুবিধার্থে 5টি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিভক্ত করা হয় এবং প্রত্যেকটি প্রকল্পের জন্য স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় বরাদ্দ রাখা হয়। অর্থাৎ খুব কমন ধারণা রাখবেন যে আমরা প্রতি বছর বাজেটের অংশ হিসেবে যে এডিপি করি, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো কিছু না। 5 বছরের জন্য যে আমরা মহাপরিকল্পনা নিলাম বা পঞ্চবার্ষিকী যেমন বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, এর আগে ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই 5 বছরের জন্য পরিকল্পনা, প্রতি বছরের বাজেটের সাথে আমরা যে পরিকল্পনা নিই সেটা হচ্ছে এডিপি। এবং এটা শুধুমাত্র স্থানীয় মুদ্রায় নেওয়া হয় না, এটা বিদেশি মুদ্রাও নেওয়া হয়, কারণ কিছু প্রজেক্ট থাকে বিদেশি অর্থায়নে বা বিদেশ থেকে পণ্য কিনে বা বিদেশ থেকে যন্ত্রপাতি কিনে যেটা করতে হবে, এই জন্য বৈদেশিক মুদ্রাও এখানে ব্যবস্থা রাখা হয়। আচ্ছা, এবারে বলতেছে প্রতি বছরের এডিপি সে বছরের জন্য জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত উন্নয়নের বাজেটের ভিত্তিতে পরিণত। অর্থাৎ এই যে উন্নয়ন ব্যয় বা উন্নয়ন বাজেট, এর আলোকে মূলত আমরা এডিপি প্রণয়ন করি, ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে দ্বিবার্ষিক পরিকল্পনা। অর্থাৎ 2 বছরের জন্য যদি কোনো পরিকল্পনা নেওয়া হয় সেটাকে আমরা বলি দ্বিবার্ষিক পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি হচ্ছে 1973 থেকে 1978 এই সময়কালে গ্রহণ করা হয়। এইটা গুরুত্বপূর্ণ একটা ধারণা, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মেয়াদকাল, এই মেয়াদকাল কত ছিল, ঠিক আছে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত ছিল? তাহলে কত ছিল? বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ছিল 1973 থেকে 1978, ঠিক আছে, ওকে।
আচ্ছা, এরপরে আমরা দেখি তাহলে বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষ হয় 30শে জুন 1978। এটা 1973 থেকে পরবর্তীতে পুনরায় পঞ্চবার্ষিকী পরে শুরু করার কথা থাকলেও সরকার 1978 থেকে 1980 এই সময়ের জন্য সরকার একটি দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। সুতরাং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1973 থেকে 80 হলেও 73 থেকে 78, 1973 থেকে 1978 হলেও প্রথম দ্বিবার্ষিক পরিকল্পনা 1978 থেকে 1980 এই সময়ে গ্রহণ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে 1978 থেকে 80। এর পরবর্তীতে 1995 থেকে 97 এই সময়ে আরেকটি দ্বিবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়। তাহলে বাংলাদেশে এই পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় কারেন্টটা সহ 9টা, এবং দ্বিবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় 2টা। কি 1980 থেকে 78 থেকে 80 এবং 1995 থেকে 96। আচ্ছা, এরপরে আমরা দেখি পঞ্চবার্ষিক পরিকল্পনা বা বার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে হচ্ছে 5 বছর মেয়াদী যে কোনো উন্নয়ন পরিকল্পনা। আচ্ছা, এটা দেখেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 থেকে 78। আর এখন যেটা চলতেছে, যেটা অলরেডি শেষ হয়ে গেছে 2025-এর জুনে শেষ হয়ে গেছে, সেটা চালু ছিল 2020 থেকে 25 সাল পর্যন্ত। আর এখন 2026 থেকে 30 সাল পর্যন্ত যে পরিকল্পনা, 2026 থেকে 2030 সাল পর্যন্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে? এটা হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি সরকার বাংলাদেশে 2002 সালের পরে বাংলাদেশে যে পরিকল্পনা গ্রহণ করে সেটা একটি ভিন্ন পরিকল্পনা, যেটাকে আমরা বলি দারিদ্র বিমোচন কৌশলপত্র, সংক্ষেপে বলে PRSP, দারিদ্র বিমোচন কৌশলপত্র বা পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। ঠিক আছে? পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা PRSP। অর্থাৎ এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বের হয়ে সরকার বিশ্বব্যাংক এবং IMF এর সাজেশনে সরকার ভিন্ন একটা পরিকল্পনা গ্রহণ করে, যার মূল লক্ষ্য ছিল পোভার্টি রিডাকশন। এখানে 2টা PRSP স্লোগানের কথা বলা আছে, 2005 এবং 2009। 2005-এর যে স্লোগান সেটা ছিল আনলকিং দ্য পটেনশিয়াল ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর অ্যাক্সিলারেটেড পোভার্টি রিডাকশন, যেটাকে সংক্ষেপে বলে NSAPR। দ্বিতীয়টা 2009 সালে যেটা গ্রহণ করা হয় রিচিং মিডল ইনকাম স্ট্যাটাস ভিশন 2021। সুতরাং ভিশন 2021কে নিয়ে আমরা দ্বিতীয় PRSP গঠন করি। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে দেখেন PRSP ধারাবাহিকতায় আমরা আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফেরত আসি এবং আমাদের 2021 সাল পর্যন্ত আমাদের একটা প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে ডেল্টা 2100। ঠিক আছে? এরপরে আমরা আসি প্রেক্ষিত পরিকল্পনা। প্রেক্ষিত পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? 5 বছরের অধিক মেয়াদী সময় ধরে যে পরিকল্পনা, সাধারণত 10 বছর থেকে 10 থেকে 20 বছর মেয়াদী যে পরিকল্পনা হয় বা তার চেয়ে বেশি মেয়াদের পরিকল্পনা, সেটাকে আমরা বলি প্রেক্ষিত পরিকল্পনা বা পার্সপেক্টিভ প্ল্যান। আচ্ছা, ওকে। এখন বাংলাদেশের 2010 থেকে 2021 সাল পর্যন্ত যে পরিকল্পনাটা ছিল, যেটাকে আমরা বলতাম রূপকল্প 2021, সেটা এক ধরনের ছিল প্রেক্ষিত পরিকল্পনা। আর সেই প্রেক্ষিত পরিকল্পনার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশে পরিণত করা। এখন যে প্রেক্ষিত পরিকল্পনা চলতেছে সেটা হচ্ছে 2021 থেকে 2041 সালের মধ্যে বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা, সেটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। অর্থাৎ বাংলাদেশের যে জিএনআই সেটাকে $13,000 প্লাস করা।
তাহলে 13,000 মার্কিন ডলারের যদি আমরা মাথাপিছু ন্যাশনাল ইনকাম বাড়াইতে পারি তাহলে আমরা উন্নত দেশে পরিণত হব। ঠিক আছে, এরপর দেখি 2021 সালের বা 21শো শতকের জন্য যে পরিকল্পনা সেটা হচ্ছে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান। আচ্ছা, এই পরিকল্পনা মূলত জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ এই দুটো বিষয়কে মাথায় রেখে 2018 সালে শতবর্ষব্যাপী বা 100 বছরের জন্য আমরা এক ধরনের মহাপরিকল্পনা গ্রহণ করি। এই মহাপরিকল্পনাটাকে আমরা বলি ডেল্টা 2100। এই মহাপরিকল্পনায় যে দেশের বিশেষজ্ঞরা আমাদেরকে সহায়তা করে সেটা হচ্ছে নেদারল্যান্ডের বিশেষজ্ঞরা। এই পরিকল্পনার আন্ডারে পুরো বাংলাদেশকে আমরা বা পরিকল্পনায় 6টি হটস্পট বা গুরুত্বপূর্ণ জায়গায় বিভক্ত করা হয়। এই গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ যেখানে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী মোহনা অঞ্চল এবং নগরায়ন। বাংলাদেশের যে ক্রিটিক্যাল এরিয়াগুলো রয়েছে এই 6টি এরিয়ায় যে ভূমি এবং প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের জন্য 2021 সাল নাগাদ যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনাই হচ্ছে ভিশন 2100 বা ভিশন 2100। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসি পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে এর বাইরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলি BIDS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। এছাড়া রয়েছে ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আর BBS এর কথা অলরেডি আমরা বলছি, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম গবেষণাকারী প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের তথ্য সরবরাহ করে অনেক বিষয়, এবং এটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। BBS এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? BBS 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই BBS এর কাজ হচ্ছে সকল প্রকার পরিসংখ্যান কর্মসূচি, বিশেষ করে আদমশুমারি, যেটার বর্তমান নাম হচ্ছে জনশুমারি। আমরা এটাকে আর আদমশুমারি বলবো না, এখন বলবো জনশুমারি এবং কৃষি শুমারি, এই দুটো শুমারি পরিচালনা করে। ঠিক আছে, ওকে। আর এই প্রতিষ্ঠানটি বিশেষ করে BBS আমরা যে মাথাপিছু আয়ের কথা বলি সে মাথাপিছু আয় গণনায় সাহায্য করে এবং এই রিপোর্টটা প্রকাশ করে। এরপরে দেখেন বাংলাদেশের, আচ্ছা এই হচ্ছে প্রশ্ন, আমরা দ্রুত যাই। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ সংস্থার নাম কোনটি? সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে একনেক। ঠিক আছে, এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত? এটি হচ্ছে 1973 থেকে 78। এটা 44তম BCS এর প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন আমাদের দেশে যাবৎ কয়টি পঞ্চবার্ষিকীর পরিকল্পনা প্রবর্তিত হয়? আমি যদি 2025 থেকে 26 থেকে 30 বাদ দিই তাহলে এই পর্যন্ত 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয়। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় 1974 সালে। আচ্ছা, অর্থ বিভাগের কথা চিন্তা করি। অর্থ বিভাগ হচ্ছে অর্থ মন্ত্রণালয়। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। এরপরে আমরা দেখব অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বাজেট প্রণয়ন করা। সুতরাং প্রশ্ন যদি হয় বাজেট প্রণয়নের দায়িত্ব কোন মন্ত্রণালয়, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাজেট কি জিনিস সেটা আমরা পড়েছি। এই জায়গাটা আপনার ডেফিনেটলি খুব ভালো করে পড়ে যাবেন। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থ বছর বলতে আমরা কি বুঝি। বাংলাদেশের অর্থ বছর বলতে আমরা 1 জুলাই থেকে 30 জুন এই সময়কালে, অর্থাৎ কোনো একটা বছরের 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন সময়কালকে আমরা সাধারণত বলি অর্থ বছর। তো প্রস্তাবনা রয়েছে এটাকে জানুয়ারি থেকে ডিসেম্বর করার জন্য, যে নতুন করে অর্থ বছরের সংস্কারের বিষয়টি এখন সামনে এসেছে। আচ্ছা,
আর বাংলাদেশের মানে বাজেট সাধারণত কেমন বাজেট হয়? বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট হয়। কেন ঘাটতি বাজেট হয়? কারণ বাংলাদেশের যে টোটাল রেভিনিউ সেখান থেকে টোটাল এক্সপেন্ডিচার অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, এই যে অর্থ বিভাগের বললাম, এই অর্থ বিভাগের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা হচ্ছে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ঠিক আছে? একটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে এসপিসিবিএল, যেটাকে আমি বলি দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। আচ্ছা, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে 4টা। প্রথম হচ্ছে অর্থ বিভাগ, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এখন আমরা দেখি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পরে আর কি থাকে? অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের সাথে বহির্বিশ্বে যত অর্থনৈতিক লেনদেন বা যত অর্থনৈতিক সংশ্লেষ হয়েছে বা অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করে এই অর্থনৈতিক সম্পর্ক, যেটাকে বলি ইআরডি, ইকোনমিক রিলেশন ডিপার্টমেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখি ইন্টারনাল রিসোর্স ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। যদিও এনবিআর নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব এখন আর নাই, ঠিক আছে, তবে এটি প্রতিষ্ঠিত 1972 সালে। এবং সরকার যতগুলো আয় করে এর মধ্যে কর সংক্রান্ত আয় করে, এর মধ্যে কিছু কর আছে প্রত্যক্ষ কর, কিছু আছে পরোক্ষ কর। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সরকার কোন কোন জায়গা থেকে আয় করে? কিছু কিছু জায়গা থেকে আয় করে যেগুলোকে আমরা বলি প্রত্যক্ষ কর, এবং কিছু কিছু জায়গা থেকে আয় করে সেগুলো পরোক্ষ কর। যেমন কেউ যদি তার আয়ের উপর কর দেয়, কারো ভূমি উন্নয়ন কর দেয়, কর্পোরেট কর, নন জুডিশিয়াল স্ট্যাম্প, এগুলোকে আমরা বলি প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কোনগুলো? মূসক, মূল্য সংযোজন কর, বিক্রয় কর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্ক। আবগারি শুল্কটা ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর যে শুল্ক আরোপিত হয় সেটাকে আমরা বলি আবগারি শুল্ক, বা ইংলিশে বলে এক্সাইজ ডিউটি। আচ্ছা, কর বহির্ভূত কিছু রাজস্ব আছে, যেমন টোল ও লেবি। যেমন বিভিন্ন সেতুতে আমাদের টোল দিতে হয়, সরকারকে সুদ দিতে হয়, প্রশাসনিকভাবে ফি দিতে হয়, ভাড়া ও ইজারা। এই প্রত্যেকটা জায়গা আমি আপনাদেরকে নোটে দিয়ে দেব, সেটা একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণভাবে বাংলাদেশ সরকার যে যে জায়গা থেকে আয় করে সেগুলো হচ্ছে দেখে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আয়করণ বিভাগ। এই আয়করণ বিভাগ ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে কাজ করে। ইনকাম ট্যাক্স রিটার্ন বিষয়টা কি? কোনো একজন ব্যক্তি কোনো এক কর অর্থ বছরে তার যে পরিমাণ আয় অর্জিত হয়েছে সেটার যে তথ্য এবং কর, এই দুটো তথ্য দিয়ে যে রিটার্ন বা যে ফর্মটা পূরণ করে সেটাকে আমরা বলি ইনকাম ট্যাক্স রিটার্ন। 3, এটার পূর্ণরূপ ইম্পর্টেন্ট, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। 3-এর পরে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ই3। আর এটা 2013 সালে, আগের 3 ছিল 10 ডিজিটের, আর এখন যেটা ই3 সেটা হচ্ছে 12 ডিজিট বা 12 নাম্বার। আর ই3 বলতে আমরা বুঝি ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এই তথ্যটা ইম্পর্টেন্ট যে জাতীয় আয়কর দিবস কবে? 30 নভেম্বর। আচ্ছা, এরপরে দেখি, আমরা এর আগে জানি 1991 সালে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে। এটা কিভাবে করে? 1 জুলাই 1991 বাংলাদেশ প্রথম এই যে মূল্য সংযোজন কর বা মূসক, এটা বাংলাদেশ সরকার প্রবর্তন করে। এই কারণে বলা হয় যে 1991 সালে বাংলাদেশ প্রথম মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে। আচ্ছা, বাংলাদেশের ভ্যাটের হার কত? অর্থাৎ পরোক্ষ যে ভ্যাট, মূল্য সংযোজন কর, সেটা হচ্ছে 15%। আচ্ছা, এগুলো দেখি আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত বা পুঁজিবাজার সংক্রান্ত কিছু শব্দ সংক্ষেপ। ডিএসসি বলতে আমরা যেটা বুঝি ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসসি বলতে বুঝি আমরা চিটাগং স্টক এক্সচেঞ্জ, আর বিএসইসি বলতে বুঝি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিও মানে হচ্ছে বেনিফিশিয়ারি ওনার, আর ডিম্যাট হচ্ছে একটা পদ্ধতি শেয়ার ক্রয় বিক্রয়ের। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার, অর্থাৎ সিস্টেমের বাইরে গিয়ে কোনো শেয়ার লেনদেন হলেই ওটিসি হয়। এরপরে দেখেন বাণিজ্য মন্ত্রণালয়। তো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে মূলত এই 5টা প্রতিষ্ঠান রয়েছে। কি কি? এক হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, টিসিবি। টিসিবিকে আমরা বলি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন অধিদপ্তর এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এই 5টা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসেন
শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে। শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে দেখেন সিবিএ, সিবিএ মানে হচ্ছে কালেকটিভ বার্গেনিং অথরিটি। কালেকটিভ বার্গেনিং, এটা কিছুটা হচ্ছে শ্রমিক সংঘের মতো আর কি, বা শ্রমিক জোটের মতো। কালেকটিভ বার্গেনিং অথরিটি বা সিবিএ। লেবার চাইল্ড ইউনিট, বাংলাদেশের যে বর্তমান যে শ্রম আইন প্রচলিত রয়েছে এটি 2006 সালের। আর এখানে এই লেবার ল অনুযায়ী 14 বছরের নিচে কাউকে আপনি কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ দিতে পারবেন না। আচ্ছা, এখানে দেখেন এগুলা আমি একটু মুখে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সম্পূরক শুল্ক সম্পর্কে একজন জানতে চাইছে, আবু হাসান। অর্থাৎ আপনি যখন শুল্ক আরোপ করেন, শুল্ক আর রেগুলার শুল্ক আরোপ করার পরেও যদি শুল্ক আরোপ করার প্রয়োজন হয় সেটা হচ্ছে সম্পূরক শুল্ক। যদি বলি ধরেন কোনো একটা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হলো, তারপরেও যদি পণ্যটা নিয়ন্ত্রণে না আসে, আরও একবার আমি এটার উপর শুল্ক আরোপ করি হচ্ছে 200%, তাহলে 100% হচ্ছে শুল্ক, আর বাকি 200%, টোটাল 300% শুল্কের মধ্যে 100% শুল্ক, আর বাকি 200% হচ্ছে সম্পূরক শুল্ক। ঠিক আছে, ওকে। এখন দেখি আমাদের এই যে অর্থনীতি রিলেটেড যে অ্যাক্রোনিমগুলা, এগুলো প্রথম হচ্ছে এফবিসিসিআই। এফবিসিসিআই বলতে আমরা কি বুঝি, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেকবারই আসছে। ঠিক আছে, ওকে। এতক্ষণ যেগুলো পড়েছে এগুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কি না? আমাদের এই পেজটাই হচ্ছে প্রায় শেষ পেজ, যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রথমেই দেখেন এফবিসিসিআই। এফবিসিসিআই মানে কি, আমি যদি একটু লিখে দিই, দ্য ফেডারেশন অফ the Federation of Chambers of Commerce and Industry। আমি সবগুলোকে লিখবো না, আমি আপনাদের নোটসে সেটা দিয়ে দেব। এরপরে আমরা দেখি ডিসিসিআই। ডিসিসিআই মানে হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরপর দেখেন সিসিআই, দ্য চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরপর হচ্ছে এফবিসিসিআই গেল, ডিসিসিআই, সিসিআই। রিহ্যাব, রিহ্যাব বলতে আমরা কি বুঝি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টিং অথরিটি। বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার অথরিটি। আর বেসিস হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। আচ্ছা, তাহলে একটু আগে আমরা পড়েছি যে আসলে সিবিএ বলতে আমরা কি বুঝি। সিবিএ বলতে আমরা সাধারণত ওয়ার্কার্সদের বুঝি, কালেকটিভ বার্গেনিং অথরিটি। ঠিক আছে, বাংলাদেশে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন হচ্ছে এফবিসিসিআই। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা,
ঠিক আছে, যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।